দেশের বিভিন্ন অঞ্চলে হামাক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালে হাম উপসর্গে রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। হামের প্রাদুর্ভাবের বিষয়ে একটু জেনে আসতে চাই। রাজশাহীতে অপেক্ষা রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন, রাজশাহী হাসপাতালের পরিস্থিতি এখন কেমন, সব মিলে একটু বিস্তারিত আমাদের জানান। মারফি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই নতুন আইসোলেশন ওয়ার্ডে কিন্তু যে রোগীগুলো রয়েছে, সেই নতুন রোগীগুলো ভর্তি কিন্তু হচ্ছে। এবং এখন পর্যন্ত আজকে গত ২৪ ঘন্টায় মোট ১২ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ১৩০ জন। গত ২৪ ঘন্টায় সাসপেক্টেড একজন রোগীর মৃত্যু হয়েছে এবং ১৩ জন রোগী ছাড়পত্র নিয়ে কিন্তু হাসপাতাল ছেড়েছেন। আমি যতটুকু দেখতে পাচ্ছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন থেকে কিন্তু হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব নিয়ে কিন্তু রোগীদের যে সংখ্যা সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই রাজশাহী বিভাগের মধ্যে সব থেকে কিন্তু পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে রোগীদের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেশি। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ৩০ নম্বর ওয়ার্ডটি রয়েছে, সেই ৩০ নম্বর ওয়ার্ডের যে আইসোলেশন ওয়ার্ডে ৪০টি বেড, সেখানে কিন্তু শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ১০ নম্বর ২৪ নম্বর ওয়ার্ডটি রয়েছে, সেই ১০ এবং ২৪ নম্বর ওয়ার্ডে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় কিন্তু অনেক সমস্যার মধ্যেও পড়েছেন চিকিৎসকরা। কারণ বলা যায় যে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড থেকে শুরু করে বাইরে মেঝেতে অনেক রোগী রয়েছেন। সেক্ষেত্রে যদি এই হামের যে প্রাদুর্ভাব আরও বেশি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু নতুন আরও বেড এবং ওয়ার্ড করার চিন্তাভাবনা সেটি হাসপাতাল কর্তৃপক্ষের রয়েছে। মারফি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি তেল নিতে দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম। সংকট রয়েছে ডিজেলেরও। দেশের অন্যান্য বিভাগেও জ্বালানিতে তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমেনি। ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দীর্ঘ সিরিয়াল, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলার অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে লাইনে সিরিয়ালে আছি, এখন দেখছি পাম্প নষ্ট, তেল পাচ্ছি না। তারপরে তেল সিরিয়াল যে পরিমাণ আছে, তেল পাবো কি না পাবো এর গ্যারান্টি নাই। খুলনার বাইরে থেকে 13 কাদা আপনার উপজেলা কেন্দ্রিক যেগুলো, ওগুলো তো তেল পৌঁছাচ্ছে না ঠিক মতো, যার কারণে সবাই এখানে এসে লাইন দিচ্ছে। 8টা থেকে লাইনে দাঁড়ানো, এখনো নিতে পারি নাই, নিতে পারবো কিনা এটাও বুঝতেছি না। ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই। এটা অনেক অনেক ভোগান্তি। জ্বালানি তেলের সরবরাহের বিষয়ে একটু জেনে আসতে চাই। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত, রায়হান, সাকিব। পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? দেখুন, আসলে তেলের সংকট একেবারে চরমে পৌঁছেছে এবং বেশিরভাগ মুন্সিগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তেল সংকটের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ স্টেশনের যে কার্যক্রম সেটি একেবারে বন্ধ হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যে স্থানটিতে রয়েছে, এটি মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের যে মুক্তারপুর পূর্ণিমা ফিলিং স্টেশন, যেটি আসলে মুন্সিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিলিং স্টেশন এবং সেখানেও কিন্তু আসলে কার্যক্রম
চরম বন্ধ রয়েছে এবং এখানে যারাই এই মুহূর্তে আসছে তেল নিতে তারা কিন্তু আসলে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। এবং আমরা এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছে যে কিছু পরিমাণে ডিজেল তেল এই মুহূর্তে মজুদ রয়েছে, তবে অকটেন কিন্তু গতকাল থেকেই নেই। সেক্ষেত্রে কিন্তু আসলে অকটেন বেচাকেনা বন্ধ রয়েছে এবং অকটেন ব্যবহার করে যেসব যানবাহন চলাচল করে সেগুলো কিন্তু একটি পুরো বিপাকে পড়েছে। এবং একই চিত্র মুন্সিগঞ্জের বাকি 14টি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানেও বিরাজ করছে। সেখানেও কিন্তু তেলের বেশ একটি সংকট রয়েছে এবং সংকটের কারণেই সর্বত্রই কিন্তু আসলে এই মুহূর্তে অকটেন একেবারে সোনার হরিণে পরিণত হয়েছে এবং যারাই আসছে তারা কিন্তু নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। এবং আমরা বিগত কিছুদিন খোলা বাজারে অকটেন বিক্রির যে চিত্র দেখেছিলাম এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে আসলে অকটেন পাওয়া দুরূহ হয়ে উঠেছে, কারণ পাম্পগুলো থেকেই সেখানে কিনে নিয়ে অকটেন অবৈধভাবে বিক্রি করা হলেও কিন্তু পাম্প থেকেও পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সেই ক্ষেত্রেও আসলে সেই দোকানগুলোতে আসলে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু মুন্সিগঞ্জের এই মুহূর্তে ফিলিং স্টেশন এবং সর্বত্রই কিন্তু অকটেন এবং জ্বালানি তেলের বেশ একটি সংকট বিরাজ করছে এবং সকলে কিন্তু বিপাকে রয়েছে। মারফি। সাকিব, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আজ থেকে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তা মানা হচ্ছে না। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি সরবরাহ করা হবে না। তবে সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড প্রদর্শন করতে দেখা যায়নি। এমনকি তেল পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যদেরও এ বিষয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, কালোবাজারে রোধ এবং অতিরিক্ত মজুদ বন্ধ করাতে নো কার্ড নো ফুয়েল কার্যক্রমের উদ্যোগ। ফুয়েল কার্ডের উল্লেখ থাকবে গ্রাহক কোন তারিখে ও কত পরিমাণ তেল নিয়েছেন, যা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে নির্ধারিত সময় পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা পর্যায় থেকে এসব কার্ড বিতরণ করা হয়েছে। ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। কার্ড নিয়ে আসতে যে হয়রানি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একটা ভোগান্তি। আর ছাড়া যারা এসছে তারা অবৈধ হয়েছে। আমি কার্ড নিয়ে এসেছি, তার কারণ কি শুনলাম যে রোববার থেকে কার্ডের তেল দেবে। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন, শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন তাদের ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। জেলার বিভিন্ন উপজেলার অন্তত 10 থেকে 15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে আছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানির সংরক্ষণ ক্ষমতা। এগুলা এখনো টিপ দিলে আপনার দুধের মতো কিছু বাইরে, কিন্তু চাউলের মতো কিছু এখনো আসে নাই। তো এগুলা পানি নিচে গেলে হয়তো আপনার আর ক্ষতি হবে। এটা একটা সুইচ গেট না দিলে আর সম্ভব না, কারণ যে পানি আওয়ার ওই পানি কমতেছে না, বৃষ্টি হলে খালি বাড়ের ওই আওয়ার তো ওখানে যত কিছু করে না করে আল্লাহ না লাইতে লাগবার মতো না। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে এই দুরবস্থা বলছেন কৃষক নেতারা। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে আসতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, ফসল রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা হয়েছে কিনা, এই বিষয়টি একটু জানাবেন। মারফি, আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জের অন্যতম বৃহৎ একটি হাওর, দেখার হাওরের একটি অংশ শিয়ালমারা হাওর। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি আছে, এই জমিটি গতকালকেও কিন্তু শুকনো স্থানে ছিল। গত রাতের থেমে থেমে বৃষ্টিতে এই জমিটি এখন পুরোপুরি নিমজ্জিত পানির নিচে। আমি যদি একটু বলতে চাই এটি কেন হচ্ছে, সেটি হচ্ছে এই হাওরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটি খাল, যেটি পার্শ্ববর্তী উপজেলা শান্তিগঞ্জ উপজেলার
মহাসিং নদীতে গিয়ে পড়েছে। সেই মহাসিং নদীর মাধ্যমে এই হাওরের পানি নিষ্কাশনের কথা থাকলেও এর ঠিক মাঝখানেই পড়েছে একটি ফসল রক্ষা বাঁধ, যেই বাঁধের কারণে এই হাওরের পানি নিষ্কাশন হতে পারছে না এবং এই পানি নিষ্কাশন হতে না পেরে তলিয়ে যাচ্ছে। এই হাওরের অর্ধেক জমি ইতিমধ্যে নিমজ্জিত হয়ে গেছে এবং যেই অর্ধেক জমি শুকনো আছে তাও কিন্তু অর্ধেক পানিতে ডুবে আছে। আরও যদি 2-1 দিন বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সেই জমিটাও কৃষকরা হারিয়ে ফেলবেন। তো এতে করে কৃষকদের সারা বছরের খোরাক কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কৃষকরা দিশেহারা হয়ে পড়বেন। আমি এখানে আসার পরপরই কৃষকরা বারবার জিজ্ঞেস করছেন, আমার কাছে আসছেন যে আদৌ কোনো সমাধান এসেছে কিনা। প্রশাসন যেটি সমাধান দিয়েছে সেটি সাময়িক সমাধান, বাঁধ কেটে পানি নিষ্কাশন করার, কিন্তু বাঁধ কাটাও যাচ্ছে না কারণ নদীতে এই হাওরের চেয়ে পানির পরিমাণ কিন্তু বেশি। তো এখন কৃষকরা আশায় বুক বেঁধে আছেন যে কখন সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হবে এবং তাদের এই শেষ সম্বলটুকু রক্ষা করা হবে। মারফি। সোহান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দীর্ঘদিনের অপেক্ষার পর মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা। 10 শয্যার এই বিভাগে সংকটাপন্ন রোগীদের মিলবে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা। এটি জেলার সরকারি বেসরকারি হাসপাতালের মধ্যে একমাত্র আইসিইউ ইউনিট। তাই রোগী ও তাদের স্বজনদের মাঝে ফিরেছে স্বস্তি। এছাড়া এই মেডিকেলে চালু হয়েছে পৃথক হাম ওয়ার্ডও। আইসিইউ ইউনিট হয়েছিল উদ্বোধনও। 2023 সালে সারা দেশের সঙ্গে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু সেখানেই থেমেছিল সবকিছু। দীর্ঘদিন অকার্যকর থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে আইসিইউ বিভাগ। চালু হয়েছে 10 শয্যার ইউনিট, যেখানে সেবা মিলবে সংকটাপন্ন রোগীদের। আমরা সার্বিকভাবে সবাই ওইভাবে আমরা কেয়ার দিব যাতে সার্বক্ষণিক রোগী ভর্তি হয়। এটা মানিকগঞ্জবাসীর জন্য খুবই আনন্দের বিষয়, কারণ আমাদের মানিকগঞ্জ দীর্ঘদিন অবহেলিত ছিল। এখানে কোনো আইসিইউ সেবা তো ছিলই না, কোনো প্রাইভেট হসপিটালও ছিল না। এখন আর আমাদের ওই সাভার ঢাকা যাইতে হবে না, আমাদের মানিকগঞ্জের মধ্যে এই আইসিইউটা চালু হয়েছে, আমরা এখান থেকে সেবাটা পাবো আর কি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে এসে আইসিইউ চালুর নির্দেশনা দেন। এরপরই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে হাসপাতাল প্রশাসন। একই সঙ্গে সংক্রামক রোগ মোকাবেলায় চালু হয়েছে পৃথক হাম ওয়ার্ডও। তো এখন বর্তমানে আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালেই হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেটা 1 থেকে 6টা বেড করা হয়েছে। এর জন্য আমরা তাৎক্ষণিকভাবে যাতে যেন রোগীগুলো অন্য রোগীদের সাথে যেন ছোঁয়াচে না হয়, সেফটিভাবে থাকে, সেজন্য আমরা একদম আলাদা করে ফেলেছি। আমাদের ওয়ার্ডের যত সুযোগ সুবিধা সবই এখানে পাচ্ছি আমরা। অনেক আগে এটা দরকার ছিল এখানে মানিকগঞ্জে, যেহেতু নাই, তো এখন যে হয়েছে তো এর জন্য মানিকগঞ্জবাসী গর্ববোধ। এতদিন আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হতো রাজধানীতে। এতে ব্যয় ও ঝুঁকি দুটিই বাড়ত। মানিকগঞ্জে আইসিইউ সেবা চালু হওয়ায় পদ্মা যমুনার ওপারের রোগীরাও উপকৃত হবেন বলে আশা সংশ্লিষ্টদের। আইসিইউ সম্পর্কে তো আইসিইউ তো 10 বেডের আইসিইউ আমার একদম ফুল ফ্লেজড রেডি, প্রস্তুত আছে। আমি ডাক্তারদের এবং সিনিয়র স্টাফ নার্সদের রোস্টার করে দিয়েছি এবং এটা রোগী প্রাপ্তির সাপেক্ষে যে কোনো মুহূর্তে স্টার্ট হয়ে যাবে। আশেপাশের জেলা থেকে যে রোগীগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে নদী পার হবে, তাদের ঢাকার ভিতরে না ঢুকে তারা কিন্তু মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে স্ট্যান্ডার্ড যে মেজেন্সের ম্যানেজমেন্ট এবং সার্ভিস সেটা তারা পাবে ইনশাআল্লাহ। তবে এমআরআই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এখনও অকেজো অবস্থায় রয়েছে হাসপাতালে। পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাকি যন্ত্রপাতিগুলো চালুর অপেক্ষায় স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মোয়ালদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন। আগামী 2 মাস মধু সংগ্রহ করবেন সাতক্ষীরা ও বাগেরহাটের মোয়ালরা। তবে এজন্য আলাদা আলাদা দস্যু বাহিনীর কাছ থেকে নিতে হচ্ছে বিশেষ অনুমতিপত্র, অভিযোগ বনজীবীদের। বিনিময়ে গুনতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এদিকে মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোনো ছাড় দেয়া হবে না দস্যুদের। বন বিভাগের অনুমতির পর 2 মাসের জন্য মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করছেন মোয়ালরা। বনের পূর্ব ও পশ্চিম অংশে একসাথে নেমেছেন তারা। উপকূল জুড়ে বনদস্যুর আতঙ্ক। অভিযোগ, বিভিন্ন দস্যু বাহিনীর অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশ করতে হচ্ছে তাদের। এজন্য দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। টাকা না দিলে অপহরণ করা হচ্ছে বনজীবীদের। 3-4 দল কাট তো করেছে 2-1 দলের, আর তো
তার সামনে পড়লে অন্তত কিছুটা দিকে ছাড়িয়ে দেবে, আর অন্য দলের সামনে পড়লে আমার মানুষ উঠিয়ে নেবে। মধু পাশের আগে অনেক মধু কাটা হয়ে যায়, আগে কতটা মধু পাবে অথচ 3-4টে দলের কাট করতে হচ্ছে। শুধু এই জলদস্যুর জন্য আমরা অশান্তিতে। ওরা দাবি করে যে 1 লাখ টাকা দিবি, 50,000 টাকা দিবি, এটা আমরা দিই, তারপরে আমরা ভিতরে মধু আহরণ করি। বন বিভাগ কি করে? বন বিভাগের কোনো দায়িত্ব নেই, ও কোনো ভূমিকা নেয় না। দস্যু দমনের দায়িত্ব যাদের, কি বলছে সেই বন বিভাগ? ক্যাম্প রয়েছে, আমার মাত্র 4টা স্টাফ রয়েছে, 2টা বন্দুক রয়েছে, সেইখানে যদি 2টো নৌকো ভর্তি করে 25-50 জন ডাকাত 50টা অস্ত্র নিয়ে যায়, তাহলে তার কি করার থাকতে পারে? ডাকাতদের থেকে ভয় পাচ্ছে আমাদের মৌয়ালরা, আমরা যতদূর শুনেছি। তবে আমাদের থেকে যে ইনস্ট্রাকশনগুলো আছে যে মৌয়ালরা যেন অন্তত রাত্রিবেলা আমাদের ক্যাম্পগুলোতে থাকতে পারে, একটা নিরাপত্তাটা যেন তাদের জন্য একটু আমরা নিশ্চিত করতে পারি। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বনদস্যুদের কোনো ছাড় নেই, নতুন করে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না কাউকে। পুলিশ প্রশাসন সহ কোস্টগার্ড সহ সবার সঙ্গে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে দস্যুমুক্ত করবো সুন্দরবনকে। আত্মীয়তা দেখা যাবে না, একটা লোক অন্যায় করেছে তাকে অন্যায়কারী হিসেবে দেখেন, সুন্দরবনে যে জলদস্যু বনদস্যু তাকে সেইভাবে দেখেন। এবার আগাম বৃষ্টি হওয়ায় গত বছরের চেয়ে তুলনামূলক বেশি মধু আহরণের আশা মৌয়ালদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।